কৃষাণুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাস 6-এর 7 নম্বর স্কুল বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল, এই স্কুলের সবগুলো অঙ্ক আমি করে দেখানোর চেষ্টা করেছি, তো তোমরা ধৈর্য সহকারে দেখো। চলো দেখো প্রথম প্রশ্নটা, যে অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ সমান তাকে কি বলে? যে অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ সমান সেটাকে বলে সাম্যানুপাত। সাম্যানুপাত মানে ধরো যদি 1:1 হয়, ধরো একটা অনুপাত আছে 7:7, 7:7, তাহলে কাটাকাটি করলে কত হবে? 1:1। মানে 1:1 যদি হয় কোনো অনুপাতের, মানে পূর্বপদ যা উত্তরপদ তাই, সেইটাই হলো সাম্যানুপাত। তাহলে অনুপাত 3 রকমের। প্রথমটা যদি ছোট হয়, ধরো 3:6 আছে, তাহলে প্রথম পূর্বপদটা ছোট, উত্তরপদটা বড়। তাহলে প্রথমটা ছোট হলে দ্বিতীয়টা বড় হলে এটাকে বলে লঘু অনুপাত। কোনোটাতে যদি প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট হয়, মানে পূর্বপদ বড় আর উত্তরপদটা ছোট, তাহলে সেটাকে বলবে গুরু অনুপাত। আর যদি দুটোই সমান হয়, 1:1 হয়, তাহলে সেটাকে বলে সাম্যানুপাত। ক্লিয়ার? সমকোণী ত্রিভুজের একটি কোণ 65 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত? দেখো, সমকোণী ত্রিভুজ মানে হলো যেই ত্রিভুজের দুটি কোণ, মানে একটা কোণ 90 ডিগ্রি। সমকোণ বলতে আমি বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে, আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে সমকোণ বলতে সেটাই বোঝায় যেই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রিতে আছে, মানে একদম খাড়া লম্বভাবে আছে। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি থাকে, একটা কোণ 90 ডিগ্রি, তাহলে আরেকটি কোণ, ধরো এই কোণটায় তোমার 65 ডিগ্রি আছে, তাহলে এটা কত? আমি জানি একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল হয় 180 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এইটা যোগ করলে 180 ডিগ্রি হবে। তাহলে বাকি এইটা 90 হলে এটা 65, আর এইটা কত হবে? তাহলে 90 আর 65 আমি যোগ করব। 90 আর 65 যোগ করলে হবে আমার 155 ডিগ্রি। 5, 9 আর 6 হবে 15, 155। তাহলে বাকি রইল কত? এই দুটো মিলে হলে 155। এবার 180 থেকে যদি আমি 155 বিয়োগ দিই, তাহলে আমার এই কোণটা বেরিয়ে যাবে। তাহলে বিয়োগ দিলে হবে 5, আর 5 হাতে আছে, বা 6, 7, 8, 2, 25। তাহলে এটা হবে 25 ডিগ্রি। 60, 70, 80, 90, 90, 180। তাহলে দেখো এটা 25, তাহলে বাকি দুটো কোণ কত? একটা কোণ হবে 90 ডিগ্রি, যেহেতু সমকোণ আমার বলেই দিয়েছে তার জন্য একটা কোণ হবে 90 ডিগ্রি, আরেকটা কোণ হবে 25 ডিগ্রি। নেক্সট দেখো বলেছে √3 নম্বরটা 22 প্লাস √9। √9 মানে কত? √9 মানে 3 গুণ 3। দেখো √9 মানে কত? √3 গুণ 3, তাহলে 3টে 35 থেকে একটা ভালো 3 বেরোবে। তাহলে এবার দেখো 22 আর 3 কত? 25। 25 মানে কত? 5 গুণ 5, তার মানে দুটো 5 থেকে একটা 5 বেরোবে। তাহলে এইটার উত্তর হবে কত? 5। 61%কে দশমিক সংখ্যায় প্রকাশ করো। 61%কে দশমিক সংখ্যায় প্রকাশ করো। দেখো, পার্সেন্ট কোনো কিছুর পার্সেন্টেজ বা শতকরা মানে কি? 100। শতকরা বলতে আমরা 100 বুঝি, ঠিক আছে? তাহলে শতকরা বলতে যদি আমরা 100 বুঝি, তাহলে এইটার পরিবর্তে আমি এটা লিখতে পারি না? 61, 100তে 61। এবার এইটাকে তুমি দশমিকে করে দাও। 2টো শূন্যর জন্য 2 ঘর, আর 1-এর জন্য দশমিক। তাহলে একটা শূন্য আমি নিলাম, বসালাম, তারপরে 0.1-এর জন্য আর 2 ঘরের জন্য দুটো শূন্য, তাহলে 0.61। এই হয়ে গেল 61%-এর দশমিকে প্রকাশ। কোন সংখ্যার বর্গ ও বর্গমূল সমান, কোন সংখ্যার বর্গ ও বর্গমূল সমান হবে? দেখো, এমন একটা সংখ্যা যেটা 1-এর বর্গ এবং বর্গমূল সব সমান। দেখো 1-এর বর্গমূল কত? 1 গুণ 1, আবার 1 গুণ 1, ধরো 1-এর বর্গমূলকে দুটো 1 থেকে একটা ভালো 1 বেরোয়, তার মানে 1-এর বর্গমূল এবং বর্গ দুটোই সমান হবে।
সমবাহু ত্রিভুজের প্রতি সম রেখা সংখ্যা কত? সমবাহু ত্রিভুজ, এইটা আর এইটা সমান, এইটা তিনটে বাহু সমান, তাহলে এইটা এইটার প্রতিসম, এইটা এইটার প্রতিসম, এইটা এইটার প্রতিসম, তাহলে এর প্রতিসম রেখা কত? তিনটে। এত ডেসিলিটারকে ডেকালিটারে করো। দেখো এইটা 5, 6, 7 নাম্বার, 7 নাম্বারটা 23.96 কে ডেসিলিটারকে লিটার থেকে আমার কি করতে হবে? ডেকাতে করতে হবে। কিলো হেক্টর ডেকা, কিলো হেক্টর ডেকা, এটা দেখো কিলো হেক্টর ডেকা মিটার ডেসি, ডেসিতে আছে, ডেকাতে আনতে হবে, তাহলে পেছন দিকে আনতে হবে কয় ঘর? কিলো হেক্টর ডেকা মিটার ডেসি, তার মানে 2 ঘর, 2 ঘর মানে 100 দিয়ে ভাগ, এটাকে পেছন দিকে আসতে হবে, পেছন দিকে আসলে 2 ঘর, 23.96 কে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? এই দশমিক তো এখানে আছে, আরও দুটো সরে আসবে, তাহলে 0.2396 ডেকা লিটার। বোঝা গেল? পরেরটা দেখো, 5, 6, 7 নাম্বার, 8 নাম্বার, 8 নাম্বারে বলেছে 60 মানে 60টি আপেলের 3/5 অংশ, 60টি আপেল এর মানে গুণ এর 3/5 অংশ সমান সমান কত? 5 বারং 60, 3 বারং 36টি, তাহলে 36টি আপেল। একটি বর্গক্ষেত্রের পরিসীমা 20 সেমি হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? এটা দেখো মানে এক নম্বরের উত্তর তো এক লাইনে উত্তর হবে। একটা বর্গক্ষেত্র আছে, ধরো বর্গক্ষেত্রের প্রতিটি বাহু তো আমরা সমান, আমরা জানি সেটা, তো বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান হলে এইটা যোগ এইটা যোগ এইটা এইটা, তাহলে 4টে বাহু যোগ করে 20 হয়েছে আমার, তাহলে প্রত্যেকটা বাহু কত? 4টে বাহু যদি 20 হয় তা 4টে সমান ভাগে ভাগ হলে তাহলে প্রত্যেকটা কত? 5 সেমি করে। সেমি করে, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 5 সেমি, হয়ে গেল। নেক্সট দেখো, 2012 সালের লিপিয়ার কিনা লেখো। হ্যাঁ, 2012 সাল কিন্তু লিপিয়ার, 10 নম্বরের অঙ্কটা, 2012 সাল লিপিয়ার। কেন বলো তো? 2012 সালের ফেব্রুয়ারি মাস কিন্তু 29 দিনে, তার জন্য 2012 সাল লিপিয়ার। 11 নম্বরের অঙ্কটা দেখো, 11 নম্বর অঙ্কতে বলেছে একটি বৃত্তের বৃহত্তম জ্যা 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত? একটা বৃত্ত আছে, বৃত্তটার ধরো এইটা কেন্দ্রক, এক পরিসীমার এক সাইড থেকে আরেক সাইড যদি টাচ করে কোনো বাহু, সেটাকে আমরা বলি জ্যা। এরকম করে যদি জ্যা আঁকতে 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 যাই, মাঝখানে যাই, সেটাই হবে বৃত্তের সব থেকে বৃহত্তম জ্যা। তার মানে বৃত্তের যে বৃহত্তম জ্যা, এটাই হলো বৃত্তের ব্যাস। তাহলে ব্যাস যদি 10 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, তাহলে ব্যাস 10 সেমি হলে ব্যাসার্ধ তার অর্ধেক। 10-এর অর্ধেক কত? 10/2 সমান সমান 5 সেমি। 2 নম্বরের অঙ্কগুলো দেখো, 2-1, 2013 সালে স্বাধীনতা দিবস মানে 15ই আগস্ট। 15ই আগস্ট কী বার ছিল? বৃহস্পতিবার। 2013 সালের 15ই আগস্ট বৃহস্পতিবার হলে 2015 সালে স্বাধীনতা দিবস কী বার হবে? 2015 সালের 15ই আগস্ট কী বার হবে? দেখো 2012 সাল ছিল লিপিয়ার, 2012 সালটা ছিল লিপিয়ার। এবার লিপিয়ার 13 সাল এপিয়ার, 15 সাল এপিয়ার, 13, 14, 15, 16 সাল হলে আবার কিন্তু লিপিয়ার হতো। তাহলে এইগুলো সব এপিয়ার। এপিয়ার হলে আমি কি বলি যে প্রতি বছর সেই দিনটা এক এক দিন করে সরে যায় প্রতি বছর। তাহলে 2014 সালে 15ই আগস্ট শুক্রবার হতো, আর 2015 সালে 15 আগস্ট আরেক দিন সরবে,
শুক্র শনিবার হবে। দেখো 13 থেকে কয় বছর, 13, 14, 15, 2 বছর, 2 বছরের জন্য 2 দিন সরে যাবে। বৃহস্পতিবারে 2 দিন কী বার? বৃহস্পতি, শুক্র, শনিবার। হলো ক্লিয়ার? একটি সমানুপাতের প্রথম ও দ্বিতীয় চতুর্থ যথাক্রমে এত 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 হলে তৃতীয় পদটি নির্বাচন করো। দেখো প্রথমটা বলেছে 20:30, মাঝখানে 3 নাম্বারটা বলেনি, 4 নাম্বারটা বলে দিয়েছে। আমরা কি জানি প্রথমটা আর 4 নাম্বারটা সমান হয়, দ্বিতীয়টা আর 3 নাম্বারটা মানে দ্বিতীয়টা আর তৃতীয়টা সমান হয়। তাহলে 20 গুণ 60 সমান সমান 30 গুণ কত? এবার এইটার সাথে গুণ সম্পর্ক, ধরো এখানে আবার করছি, বা তো লিখলাম, বা 30 গুণ এক্স বা জিজ্ঞাসা চিহ্ন সমান সমান 20 গুণ 60। তাহলে এই এক্সটাকে পাশে রাখলাম, 20 গুণ 60, এই 30টা এর সাথে কী সম্পর্ক আছে? গুণ সম্পর্কে। আমরা জানি গুণ সম্পর্ক থাকলে সমান সমানের ওই পাশে গেলে সেটা ভাগ হয়ে চলে যায়। তাহলে 0 0 কাটলো, 3 গুণে 6, তাহলে এক্স সমান সমান 2 গুণে 4, 0, 40। তার মানে তৃতীয় নাম্বার অনুপাতটা কত হবে? 40। হলো? বুঝতে পারলে? নেক্সট দেখো একটি সমানুপাতের, আচ্ছা এটাই তো করলাম, 3 নাম্বারটা মান নির্ণয় করো। মান নির্ণয় করো কত? 7 ডিভাইড বাই 2 × 3 × 16। এটাকে ভাঙো, 7 ভাগ 16 গুণে 32, 33, 34, 35, 35/16। ঠিক আছে? এবার আমি বারবার বলি যে দেখো যেইখানে ভাগ দেখবে সেই জায়গাটায় গুণ চিহ্ন দেবে এবং পরের সংখ্যাটাকে উল্টে দেবে। যেখানেই ভাগ দেবে তাকে মানে ভাগ দেখলেই সেটাকে গুণ দেবে এবং গুণ দেওয়ার পরে পরের সংখ্যাটাকে উল্টে দেবে। উল্টে দেবো মানে কি? 7 গুণ দিলাম, ওপরের নিচেরটা ওপরে আর ওপরেরটা নিচে। দেখো 35টা নিচে চলে আসলো, 7 দিয়ে কাটাকাটি যায়, 5 7 35, আর কাটাকাটি যায় না। তার মানে হবে কত? 16 ভাগ 5। তাহলে ভাগ করো, 3 5 15, 1, তাহলে 3 × 1 = 5। এই হয়ে গেল উত্তর। নেক্সট অঙ্কটা দেখো। সামান্য ভগ্নাংশে পরিণত করো। 7.028 পৌনঃপুনিক। ঠিক আছে? তাহলে দেখো প্রথমে লিখব, আমরা পুরো সংখ্যাটাকে লিখব 7028। তার থেকে এটা থেকে বাদ যাবে দশমিক, মানে পৌনঃপুনিক বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে 7 আর 0 মানে 70। আর নিচে দেখো দুটো পৌনঃপুনিক আছে মানে দুটো 9 নামবে। আর দশমিকের আগে কটা সংখ্যা আছে, মানে দশমিকের পরে একটা সংখ্যা আছে যার মাথায় পৌনঃপুনিক নেই, মানে 0-র মাথায়, তার জন্য একটা 0 বসবে। তার মানে 9 9 0। এবার এটাকে বাদ দিলে হবে তোমার, এটার থেকে এটা বিয়োগ দাও, 6958/990। এই হয়ে গেল তোমার অঙ্ক, সামান্য ভগ্নাংশে পরিণত হয়ে গেল। এত এর বর্গমূল নির্ণয় করো। 5 নাম্বারটা 1764 এর বর্গমূল, তার মানে কি? বর্গমূল 1764। দেখো যদি আমি 42 গুণ করি তাহলেই হবে 1764। এবার এটাকে 42 ভেঙে দিলাম, তাই একটা ভালো 42 বেরোলো। আমি যেহেতু এটা জানি, ঠিক আছে, তো তার জন্য আমার পক্ষে এটা মানে অনেক সুবিধাজনক হয়ে গেল, করতে হলো না। তো এবার তোমরা যেহেতু এখানে করছো তাই তোমাদের ভাগ পদ্ধতিতে করে দেখতে হবে। আর তারপরে আমি কিছু ট্রিক্স আছে যেটা আমি তোমাদের শিখিয়ে দেবো এখনই, তার আগে আমি ভাগ পদ্ধতিতে তোমাদের এটা করে দিই। দেখো প্রথমে আমরা জোড়া জোড়া নেব। ওকে, কটা জোড়া আছে? 1 জোড়া, 2 জোড়া। এই প্রথম জোড়ার মধ্যে আমি সংখ্যা নেব, ধরো
2 এর বর্গমূল কত 4, 3 এর বর্গমূল কত 9, 4 এর বর্গমূল কত 16, 5 এর বর্গমূল কত 25। তাহলে 4 এর বর্গমূল হলে আমার কম হচ্ছে 1, আর 5 এর বর্গমূল নিলে বেশি হচ্ছে, তার মানে আমার এই সংখ্যাটার মধ্যে থাকতে হবে। তাহলে আমি 4 নেব, 4 নিলে এখানে হবে 16, হাতে রয়েছে কত 1, আর থাকছে কত 64। এখানে এটা ডবল নামাতে হয়, তোমরা জানো তো এটা, 4-এর ডবল নামলে হবে 8, 8-এর পরে আর কত বসালে, ধরো 8 আছে এখানে, যত বসাবা তুমি তত দিয়ে গুণ করতে হবে। ধরো আমি 2 বসালাম, 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 দিয়ে গুণে 4, 8 দিয়ে গুণে 16, দেখো মিলে গেল। তাহলে এখানে 2 বসালাম আমি, হবে 164, মিলে গেল। এই 2টা এখানে বসিয়ে দাও, এইটা যেটা হবে এইটা হবে ভাগ পদ্ধতিতে বর্গমূল, তাহলে 42 হয়ে গেল। ওকে, চলো এটা হলো 42। এবার তোমাদের কিছু ট্রিক শেখাই। ধরো 42 সংখ্যাটাই আমি করে দেখাচ্ছি। 42 হলো 50-এর থেকে কম। কত কম? 42 হলো 50-এর থেকে 8 কম। 8-এর বর্গমূল কত? 8 8 64, মানে বর্গ, 8-এর বর্গ কত 64, লিখে দাও 64, লিখলা। আর মানে এ কার কাছাকাছি? 50-এর কাছাকাছি, তাহলে 50-এর অর্ধেক করো, অর্ধেক হবে 25। ওকে, 25-এর থেকে 8 বিয়োগ দাও, 25-এর থেকে 8 বিয়োগ দিলে কত হবে 17, 17 বসিয়ে দাও। অন্য একটা সংখ্যা করো, ধরো আমি করব 46। ওকে, 46 করো তুমি। 46 মানে হলো 50-এর থেকে কত কম? 4 কম। 4-এর বর্গমূল, 4-এর বর্গ কত 16, 4 4 16, 16 বসিয়ে দাও। তাহলে এটা কার কাছাকাছি? 50-এর কাছাকাছি। 50 থেকে 46 কত কম? 4 কম। তাহলে 50-এর অর্ধেক কত 25, 25 থেকে 4 বিয়োগ দিয়ে দাও, 25 থেকে 4 বিয়োগ দিয়ে দাও, থাকবে হলো 21, 21 16। এইভাবে তোমরা এই 50-এর ভেতরে যেগুলো আছে সবগুলো করতে পারবে। 100-র কাছাকাছি যেগুলো আছে সেগুলোরও ট্রিক্স আছে, সেগুলো করিয়ে দেবো। আর 50-এর থেকে বেশি যেগুলো, ধরো 50 60 70-এর ঘরে, সেইগুলো আবার কি করবা, 50-এর থেকে মানে কত বেশি দেখবা সেটার বর্গ করবা। তারপরে হলো কোন মানে ওই 50-এর থেকে বেশি থাকলো, ধরো 52 আছে, 52 50-এর থেকে কত বেশি? 2 বেশি, 2-এর বর্গ কত 4, 4 তো, তার মানে আমি 2 ঘর লিখতে হবে, 0 4 লিখলাম। আর 52 50-এর থেকে কত বেশি? প্লাস 2 বেশি, 2 বেশি মানে তাহলে 50-এর অর্ধেক কত 25, 25-এর সাথে 2 যোগ করে দাও, 25 26 27, 2704। এইভাবে এইগুলো হলো ট্রিক্স, ঠিক আছে। আরও 100-গুলো লাগলে, 100-গুলো যখন আসবে আমি আবার করিয়ে দেবো একটা ভিডিওতে, যখন যেই ট্রিক্সগুলো আসবে আমি সেগুলো করাতে যাব। ওকে, চলো নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে। 6 নাম্বারটা, 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত পচে গেছে? আমার 24টিতে আমার পচে গেছে কটা? 6টা, তার মানে 6টা পচেছে 24টাতে, তাহলে 100টাতে কটা পচেছে? 100টাতে কটা পচেছে, তাই তো? তাহলে 100টাতে কটা পচেছে সেরকম। তাহলে এটা 4 6 24, 6 দিয়ে কাটলাম, 4 25 100, তাহলে 25টি, শতকরা আমার 25টি কুল পচে গেছে। বোঝা গেল? দেখো এইটাকে আবার ডিটেল যদি করি আমি, 24টি কুলে 6টি পচে গেছে, 100টি কুলে কটি পচবে? তার মানে কি, এটা যত বেশি কুল হবে তত বেশি পচবে। 6 × 100/24, সরল সম্পর্ক যেহেতু, তাহলে কাটো, সে 4 6 24, 4 25 100। এই হলো অঙ্ক, ঠিক আছে। এইটাই তোমার ওইখানে আমি দেখালাম যে ভগ্নাংশ করো, 24টাতে 6টা পচেছে, তাহলে 100টাতে কত পচবে? হয়ে গেল। নেক্সট অঙ্কটা দেখো, 2 নম্বরের 5 6 7। 1 কিগ্রা চালের দাম 62.50 টাকা হলে 2.5 কিগ্রা মানে 2.5 কেজি চালের দাম কত? 1 কেজির দাম যদি হয় 62.50 টাকা, তাহলে 2.5 কেজির দাম কত? ধরো একটা চকলেটের দাম 5 টাকা হলে 2টি চকলেটের দাম কত? 2টি চকলেটের দাম 5 × 10, মানে গুণ করতে হবে আমাকে। তাহলে 1 কেজির দাম এত টাকা হলে 2 কেজির দাম কত, বা 2.5 কেজির দাম কত? তাহলে 1 কেজির দাম এত হলে 2 কেজি বা 2.5 কেজির দাম কত? তাহলে এইটার সাথে 2.5 গুণ করব। দেখো এখানে কিন্তু তোমরা দশমিক দেখে ভয় পাবে না। কি করব আগে? 62.50 গুণ 0.25,
আগে দশমিকগুলোকে তোলো, তুললে দশমিকের জন্য 1, দুটো ঘরের জন্য দুটো শূন্য, আবার এখানে দশমিকের জন্য 1, একটা ঘরের জন্য একটা শূন্য, এই শূন্য কেটে দাও, হয়ে গেল। এবার দেখো 25 দিয়ে কাটো। আচ্ছা, কাটার 4 বার, ঠিক আছে। আর কাটে 625/4, 4 25। আচ্ছা, আমরা ভাগ করে দিই এবার। 6-এর ভিতরে 4 কবার যায়? একবার। আচ্ছা, এটা ভালো জায়গায় করি। 625/4 ভাগ করলে 625। 6-এর ভিতরে 4 কবার যায়? একবার, 2 নামলো। এবার এই 2টাকে নামিয়ে দিলাম। 22-এর ভিতরে 4, 4 5 20, 2 নামলো, এই 5টে নামবে। 4 6 24, 1 দশমিক দিলাম 0, 4 দুগুণে 8, 2 0, 4 5 20। তাহলে কত টাকা? অর্থাৎ 156.25 টাকা। ঠিক আছে, এইটা ধরে তোমরা ডাইরেক্ট গুণ করতে পারো, তারপরে 1 2 3 ঘর পর দশমিক বসিয়ে দিলেও হয়ে যাবে। আবার না হলে তোমরা এইভাবে ভাগ করবে, এইভাবে মানে সহজে গুণ করবে, এইভাবে বসাবে, আগে দশমিকগুলোকে তুলবে, কাটাকাটি করবে, তারপর ভাগ করে দেবে। এইটার থেকে এইটা মনে হয় অনেক কম সময় এবং অনেক সহজে হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটাতে দেখো 3-এর অঙ্কগুলো। 3-এর 1, 8 বছর 8 মাস 28 দিন, এর সাথে যোগ করতে হবে 11 বছর 8 মাস 18 দিন। যোগ করে দাও। 8 আর 8 16, নামে 6, 2 আর 1 3, আর 1 4, 46 দিন। 8 আর 8 16 মাস, 8 আর 11 হলো 19 বছর। ওকে, তাহলে দেখো 46 দিন, কিন্তু আমরা জানি একটা বছরে তোমার একটা মাসে 30 দিন হয় ম্যাক্সিমাম। তাহলে এখান থেকে আমি 30 দিন কেটে একটা মাস এখানে নিয়ে আসি। 30 দিন কাটলে 46 থেকে যদি তুমি 30 কাটো তাহলে থাকে কত? 16। তাহলে আমি এখান থেকে 30 কাটলাম, একটা মাস এখানে নিয়ে আসলাম, আর এখানে থাকলো কত? 16 দিন। এইবার দেখো এখানে থাকলো 16 দিন, একটা মাস যোগ করলে হবে 16 আর 1 17 মাস। কিন্তু আমরা জানি যে 12 মাসে 1 বছর, তাহলে 12 মাসটাকে এখানে আমি এখান থেকে 12 মাস কেটে আমি এখানে নিয়ে আসলাম 1 বছর করে। ঠিক আছে, তাহলে এখানে 1 বছর করে আনলে আমার হবে 12, পড়ে থাকছে কত? 13 14 15 16 17, 5 বছর পড়ে থাকছে, 5 মাস। 12 13 14 15 16 17, 5 মাস। তাহলে এখানে থাকছে 5 মাস। 12টাকে কেটে এখানে নিয়ে আসলাম, তাহলে হলো কত? 19 আর 1 20 বছর হয়ে গেল। এখানে থাকলো কত? 5 মাস, আর এখানে পড়ে থাকলো কত? 16 দিন। বোঝা গেল পুরো অঙ্কটা? নেক্সট অঙ্ক দেখো। সরল করো +20 এর বিপরীত সংখ্যা। +20 এর বিপরীত সংখ্যা কত? -20। এবং মাইনাস আছে, মাইনাসের ভিতরে গেছে -7 এর বিপরীত সংখ্যা। -7 এর বিপরীত সংখ্যা +7 হলো বিপরীত সংখ্যা, প্লাস -4 এর বিপরীত সংখ্যা। এখানে হচ্ছে মাইনাস, প্লাস দিলাম, ব্র্যাকেট দিলাম, এটাও ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিই। আর আছে প্লাস দিয়ে -4 এর বিপরীত সংখ্যা মানে কি? +4, এবং আছে -8। আর কি কিছু আছে ওইখানে? বোঝা যাচ্ছে না। যাই হোক, আমি এইটুক দিয়েই কাজ করি। তাহলে এখানে দেখো -20, মাইনাসে প্লাসে -7, প্লাসে প্লাসে +4, মাইনাস, ও এখানে ভিতরে মাইনাসে মাইনাসে +8, এই হয়ে গেল। এবার দেখো মাইনাসে প্লাস, তার মানে 20 আর 7 যোগ করলে কত হবে?
27, আর চিহ্ন কি হয়, বড় যে থাকে তার চিহ্ন, বড় কি আছে 20, 20-র চিহ্ন এখানে বসবে। আর এখানে দেখো যোগ আছে, যোগে যোগে যোগ, 8 আর 4 12, তাহলে দেখো মাইনাসে প্লাসে কী করবো, মাইনাস করব। মাইনাস করলে মানে যোগে বিয়োগে কি হয়, বিয়োগ হয়, বিয়োগ, তাহলে এখান থেকে এটা বিয়োগ করব, বিয়োগ দিলে কত হবে 5 1 15, আর চিহ্ন কি হবে, সবসময় বড় জন যে থাকবে তার চিহ্ন হবে, মানে বড়র শক্তি বেশি না, তাই বড় জনের। 27-এর চিহ্ন বিয়োগ মাইনাস আছে, তাই -15, ঠিক আছে। দেখো এখানে আর বা কিছু একটা আরও সংখ্যা বোধহয় আছে, এখানে ওঠেনি ছাপাতে, তার জন্য যেটা উত্তর আছে এটা হয় 15, যদি মিলে যায় তার মানে এইটুকুই কমপ্লিট, যদি কমপ্লিট না মেলে তাহলে বুঝতে হবে যে আরও কিছু সংখ্যা ছিল যেটা ছাপাতে ওঠেনি, আমার কোনো দোষ নেই। পরটা দেখো, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মানের ঊর্ধ্বক্রম মানে কত, আগে সংখ্যাগুলোকে লিখে নিই। 0.3 পৌনপুনি, তারপরে হলো 0.16 6-এর মাথায় পৌনপুনি, তারপরে হলো 0.1 9-এর মাথায় পৌনপুনি, এটা হলো 3 9 16 9 0 1 9 হলো। দেখো মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, 9 ভাগের মধ্যে 3 ভাগ, 90 ভাগের মধ্যে 16 ভাগ, ঠিক আছে, আর তোমার 9 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে সব থেকে ছোটকে, ছোট হলো 90 ভাগের মধ্যে 16 ভাগ, 90 ভাগের মধ্যে 16 ভাগ সব থেকে ছোট, 0.16 এইটা। তারপরে ছোটকে 9 ভাগের মধ্যে 3 ভাগ, 9 ভাগের মধ্যে 1 ভাগ, তখন এখানে ছোটকে বলো 9 ভাগের মধ্যে 1 ভাগ ছোট, 0.1 পৌনপুনি, তারপরে হলো 9 ভাগের মধ্যে 3 ভাগ বড়, এটা। এই হলো তোমার মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তার মানে তুমি এখানে যদি চিহ্ন লাগাতে চাও তাহলে এরকম লাগাতে পারো, ঠিক আছে, ছোট থেকে বড়। জানালার পর্দা তৈরি করার জন্য বাবা 13.7 মিটার কাপড় কিনে আনলেন। বাড়িতে 4.3 মিটার কাপড় ছিল। 3টি জানালার প্রতি পর্দার জন্য এত মিটার কাপড় লাগলো। এখন আর কত মিটার কাপড় পরে আছে? দেখো বলেছে জানালার পর্দা তৈরি করার জন্য বাবা এত মিটার কাপড় আনলো। 13.7 মিটার কাপড় কিনে আনলেন। বাড়িতে আগের থেকেই 4.3 মিটার কাপড় কিন্তু ছিল। তার মানে মোট এখন কাপড় হয়ে গেল, এটা বাবা আনলো আর এটা ছিল, তার মানে মোট কাপড় হয়ে গেল কে, তো এটা আর এটা যোগ করতে হবে, যোগ করে দিলাম, ঠিক আছে। এবার 3টি জানালার প্রতিটা কাপড় মানে প্রতিটা জানালার জন্য যদি তোমার 5.3 মিটার করে কাপড় লাগে, তাহলে 3টের জন্য কত লাগবে? 3 গুণ 5.3 মিটার করে লাগবে না? এত মিটার কাপড় লাগলো। এবার আর কত? এবার এইটুকু আমার কাপড় লেগেছে আর কাপড় আনা হয়েছে এইটুকু। এবার দেখতে হবে কতটুকু বেশি বা কম পড়েছে। তার মানে আমি এটা আগে যাই করি, আগে একটু যোগ করে দেখব। আচ্ছা, যোগ কিন্তু এটাকে আমি ফট করে সংখ্যা পেয়েই, ঠিক আছে, ভেঙে করতে যাব না, তাহলে কিন্তু সেটা বোকামো হবে, ঠিক আছে। যেহেতু তোমরা আমার কাছে পড়ছো তার জন্য তোমাদের তো একটু ফ্যাসিলিটিস আছে। তো আমরা কি করবো, এটাকে 13 + 7 10 যোগ 4 + 3 5 এভাবে ভেঙে নেব। 13 আর 4টাকে আগে যোগ করব। 13 আর 4কে যোগ করলে হবে কত? 17 প্লাস 7 10 প্লাস 3 5 হলো। এটাকে করি 17 প্লাস এইটুকুকে লসাগু করি। লসাগু করলে কত হবে? 5 10 আর 5-এর লসাগু কত? 10। 7 যোগ 5, 5-এর ভিতরে 10, মানে 10-এর ভিতরে 5 কবার যায় 2 বার, তাহলে সেই 2টা আবার 3-এর সাথে গুণ হবে 6, তার মানে হবে 17 প্লাস 6 12 আর 1 13, 13 10। 13 10 মানে দেখো এখানে যদি আমি ভাঙি 13 10, তাহলে দেখো উপরে বড় 10-এর ভিতরে 3 একবার যায়, একবার দিলে হবে 10 3, তাহলে 1.3 10, তাহলে 17 প্লাস 1.3
1 প্লাস 3 × 10 করলাম, তাহলে 17 আর 1 18 প্লাস 3 × 10, এটাকে আমি এইভাবে লিখতে পারি 18 পূর্ণ 3 × 10। দেখো যেভাবে এইটাকে ভাঙলাম সেভাবে তো আমি এটাকেও লিখতে পারি এখান থেকে এটাকে। আচ্ছা, এটা আমার হয়ে গেল, হলো 18 পূর্ণ 3 × 10 মিটার কাপড় কিন্তু, আচ্ছা দেখা যাচ্ছে না, বুঝতে পেরেছি আমি। এতটুকু কাপড় বাজার থেকে আনা হয়েছে, আর 3টে জানালার জন্য এতটুকু কাপড় লেগেছে, তাহলে মোট 3টে জানালাতে কাপড় লেগেছে কত, এটাকে আগে ভাঙো। 3 × 4 × 5 = 20, 20 আর 3 4 × 5 = 20, 20 আর 3 23, 23 × 4। তাহলে দেখো কাটাকাটি কিছু যায় না, তার মানে গুণ করে দিতে হবে। 3 × 3 = 9, 3 × 2 = 6, 69/4 এতটুকু কাপড় আমার লেগেছে। এটাকে তুমি যদি ভাগ করো তাহলে ভাগ করতে পারো, 69 ভাগ করলে হবে 6 এর ভিতরে 4 কবার যায় একবার, 4 2 বার 9 বার, 4 6 24, 4 7 28, 4 7 28, তাহলে 17 পূর্ণ 1 × 4 হলো। তাহলে আমার দেখো কাপড় আনা হয়েছিল এতটুকু, লেগেছে এতটুকু, তাহলে বাকি রয়েছে কতটুকু? বাকি রয়েছে এটার থেকে এটা বাদ, 18 পূর্ণ 3 × 10 থেকে বাদ যাবে আমার 17 পূর্ণ 1 × 4 হলো। সেম ভাবেই করব, 18 প্লাস 3 × 10 মাইনাস 17 প্লাস 1 × 4 হলো। 18 প্লাস 3 × 10 বিয়োগ 17, যোগে বিয়োগে বিয়োগ 1 × 4, 17 থেকে 18 বিয়োগ দাও, 1 থাকছে। এবার 3 × 10 থেকে বাদ যাবে 1 × 4, এটা করো, এটাকে লসাগু করলে 4 × 10 = 40 হয়, ঠিক আছে, 4 × 10 = 40 হয়। হ্যাঁ 20ও তো হচ্ছে, 10 আর 4, 4 4 5 20, তার মানে 20 যাবে, 20 হবে, 20-20 ভিতরে যায়, তাহলে 10 আছে কত হলে 20 হবে? 2 গুণ, 10-এর সাথে কত গুণ করলে 20 হবে? 2 গুণ করলে, সেই 2টা 3-এর সাথেও করবো, 3 × 2 = 6, মাইনাস 4-এর সাথে কত গুণ করলে 20 হবে? 4 5 5, সেই 5টা এর সাথে গুণ করবো 5, তার মানে হবে আমার 1 প্লাস, এখানে 6-এর থেকে 1 বিয়োগ দিলে হবে 1, 1 × 20, তার মানে কি হবে 1 পূর্ণ 1 × 20, কত এটা মিটার, এত মিটার কাপড় পরে আছে, ঠিক আছে। এই হয়ে গেল পুরো অঙ্কটা, তোমরা একটু বুঝে নাও কষ্ট করে। দেখো এইটা প্রথমে এতটুকু বাবা এনেছে আর এইটা বাড়িতে পড়েছিল, তার জন্য এই দুটোকে যোগ করে দিলাম, যোগ করলাম, আমি ভেঙে ভেঙে যোগ করলাম, ঠিক আছে। সেই এইটাকে গুণ করে এটার সাথে যোগ করে ওইভাবে কিন্তু যোগ করিনি, তাহলে কিন্তু আমার অনেক সময় লেগে যেত এবং অঙ্কটা অনেক বড় হতো। 13 মানে 13 × 10 = 130, তার সাথে 7 যোগ করলে 100, তোমার 37, 4 5 20 আর 3 23, 23-এর 5 137, 5 তারপরে আবার লসাগু করে তার ডবল হতো, যোগ করতে অনেক বড় একটা সংখ্যা হয়ে যেত, আবার ভাগ করতে, ঠিক আছে। তার থেকে আমার এটা অনেকটা সুবিধা। আর হলো প্রতিটা জানালার জন্য যদি এতটুকু করে কাপড় লাগে, তাহলে 3টে জানালাতে মোট কতটুকু লাগবে, মানে ব্যাপারটা হলো একটা চকলেটের দাম যদি 5 টাকা হয়, 3টে চকলেটের দাম কত, ওইটাকে 3 দিয়ে গুণ করবো। সেরকমভাবে 3টে জানালাতে যদি এত কাপড় লাগে, তাহলে এটা দিয়ে এটা 3টে গুণ করে দিলাম, গুণ করে আমার এটা হলো। হওয়ার পর এবার বলেছে বাবা এতটুকু এনে, মানে টোটাল আমার কাপড় এতটুকু হলো বাড়িতে, এবং বাবা আনার পরে আর এতটুকু আমার লাগলো, তাহলে পড়ে রইলো কত, এটার থেকে এটা বিয়োগ দিলাম। বিয়োগ দিলামটা কীভাবে দেখো, বিয়োগটাও দিলাম ওইভাবে ভেঙে করলাম, এটা গুণ করে এটা যোগ করলাম না, আমি সেটাকে ভাঙলাম, ভেঙে দেখো ব্র্যাকেটে ভাঙলাম, গুণ মানে বিয়োগগুলোর খেয়াল রাখলাম, যোগে বিয়োগে বিয়োগ হয়, তাই বিয়োগ দিলাম, এখানে বিয়োগ দিয়ে এখানে ঠিকঠাক করে করলাম, করার পরে এই উত্তরটা আমার বেরোলো, ঠিক আছে, ক্লিয়ার। এখানে বলেছে দেখো 5-এরটা সংখ্যা রেখার সাহায্যে যোগ করো।
একটা সংখ্যা টানলাম এখানে 0 থেকে -8, তার মানে -8-এ টানলাম। আবার কি বলেছে, যোগ করতে বলেছে, এর সাথে যোগ করতে হবে কত, +17, তার মানে এখান থেকে আবার ধরো এখানে 17 পর্যন্ত আছে, নিয়ে আসলাম। তাহলে এইখান থেকে -8 বাদ গেল, দিয়ে এইখান থেকে পুরো এইটুকু 17 না, এটা হবে 9 পর্যন্ত। দেখো এই এক ঘর করে করে এদিক থেকে যোগ করলাম, 8 গেল এদিকে, 8-এর থেকে এদিকে আমার 8 বাদ গেল, 8 আর কত, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে এদিকে কটা দাগ হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। ঠিক আছে, এই হলো সংখ্যা রেখার সাহায্যে যোগ। তার মানে -8 প্লাস 17, তাহলে হবে -8 প্লাস তাহলে যোগে বিয়োগে বিয়োগ হয়, 17 থেকে 8 বিয়োগ দিলে হবে 9, আর চিহ্ন সবসময় বড়টার চিহ্ন কি আছে, প্লাস দেওয়ার দরকার নেই। হয়ে গেল অঙ্ক। ক্লিয়ার হলে নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট কি বলেছে, যে ভাগফল নির্ণয় করো, 3 ঘন্টা 27 মিনিটকে 9 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, 6 নাম্বার, ভাগ করতে হবে 3 ঘন্টা 27 মিনিটকে ভাগ করতে হবে 9 দিয়ে। যেহেতু ভাগ করতে হবে তার জন্য আমার কোনো উপায় নেই, ভাগ করতে হলে আমাকে 1 এককে আনতেই হবে। ঠিক আছে, তাছাড়া আর কোনো উপায় নেই। তাহলে 1 এককে আনতে গেলে ঘন্টাটাকে আগে মিনিটে করে নেব, এই টোটালটুকুর কাজ করে নেব আগে। তাহলে 3 ঘন্টা মানে কত, 1 ঘন্টা প্রতি ঘন্টা কতটুকুতে হয়, 60 মিনিট 1 ঘন্টা হয়, 60 মিনিট 1 ঘন্টা হয়। তাহলে 3, 6, 18, 180 মিনিট প্লাস 27 মিনিট তো আগের থেকেই ছিল। এইটাকে ভাগ করতে হবে 9 দিয়ে, পুরোটাকে না। তাহলে এবার যোগ করো, 7, 8, 9, 10, 0, 1, 2, 207কে ভাগ করো 9 দিয়ে। তাহলে এটা করতে গেলে 20-র ভিতরে 9 কবার যায়, 20-র ভিতরে 9 যায়। আচ্ছা, ভাগ করে দেখি আমি, 207, 9। দেখো এটা দিয়ে ভাগ যে যাবে, সংখ্যাগুলোকে যোগ করো, 7 আর 2, 9, তাহলে 9 হচ্ছে যোগ করে, তার মানে 9 হলে 9-এর গুণিতক যদি সংখ্যা বের হয়, তাহলে 9 তো 9-এর গুণিতক, 9কে দিয়ে 9 ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটা অবশ্যই 9 দিয়ে ভাগ যাবে। তাহলে আমি 9 দিয়ে ভাগ করি, 9 দিয়ে গুণে 18, হাতের হলো 2, 3 নং 27। তাহলে 207কে 9 দিয়ে ভাগ করলে 23 কি মিনিট হলো। যেহেতু আমি সব মিনিটে করে নিয়েছি না, তার জন্য উত্তর হবে মিনিটে, 23 মিনিট। প্রদত্ত সংখ্যাগুলি দ্বারা 3টি সমানুপাত তৈরি করো। প্রদত্ত সংখ্যাগুলি দ্বারা 3টি সমানুপাত তৈরি করো। ওকে, সমানুপাত তৈরি করতে বলেছে। আচ্ছা, কমা দিই, 60, 2, 10, 12। Sixty is to 2 is to 10, এই একটা 12। দেখো দুটো গুণ করে 6 দুগুণে 12, 120, আর 12, 120, এই একটা, এইটা হলো। আর হবে তোমার 3টে করতে বলেছি না, 2 is to 60, 12 is to 10, এই একটা করা যাবে, মানে এটা সমান সমান না দিয়ে ইস্টু করতে পারো। আর হবে তোমার 60, এটা করলে 6, 6 is to 1। হ্যাঁ দেখো 60 is to 10 আর সমান সমান 12 is to
2 কী করে হচ্ছে দেখো, এটা কাটলে 6:1 হচ্ছে, এখানে দেখো এটা কাটলে 6 2 12 6:1 6:1, তার মানে এই একটা আর কি হবে 6 12 যদি করি তাহলে হবে 5 12 60, হ্যাঁ এই একটা হচ্ছে 60 12 is to আচ্ছা এইটা তাহলে দরকার নেই, এই যে এইটার দরকার নেই, এইটা তো আগে পরে সাজানো, জাস্ট এটার দরকার নেই, তিনটে তো পেয়ে গেলাম, এই একটা আর এই যে যেটা বানাচ্ছি এখন এইটা 60:12 আর 10:2 কী করে মিললো দেখো, 5 12 60, তাহলে 5 দিয়ে যদি কাটি 12 দিয়ে যদি কাটি 5:1, এখানে দেখো is to 2 দিয়ে কাটলে 5:1, তখন মিলে গেল। তার মানে আমার কী বেরোলাম, আমি 60:2 10:12 এই একটা পেলাম, 60:10 12:2, আরেকটা কি পেলাম 60:12 10:2, 60:10 12:2, 60:12 10:2, দেখা যাচ্ছে না, মানে এই দেখো এখানে করলাম, এইগুলো আমি লিখলাম, এই তিনটে সমানুপাত পেলাম আমি 60:2 আর 10:12, দেখো এগুলো সব কাটাকাটি করলে একই হচ্ছে, দেখো এইটা দেখো গুণ করলে যদি আমি প্রথম আর 4 নাম্বারটা, প্রথমটা আর 4 নাম্বারটা এভাবে সাজালাম, এটা গুণ করলে যত হবে এটা গুণ করলে তাই হচ্ছে, তার জন্য এটা একটা সমানুপাত, এটা একটা কাটাকাটি করে দেখো 6:1 6:1 সমানুপাতে আছে, 5:1 5:1 সমানুপাতে আছে, তার জন্য এইভাবে লেখা যায়। তাহলে এই তিনটে সমানুপাত আমি কিন্তু পেলাম, ঠিক আছে। আর হলো 4 নম্বরেগুলো দেখো করে দিচ্ছি। 4-এর 3টি ধনাত্মক সংখ্যা প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, প্রথমটা দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় তৃতীয়টির গুণফল 48, প্রথম আর তৃতীয়টির গুণফল 32, সংখ্যা 3টি কী কী? ফার্স্ট ইন্টু সেকেন্ড 24 আর সেকেন্ড ইন্টু থার্ড 48 আর ফার্স্ট ইন্টু থার্ড 32। তার মানে দেখো আমাকে সংখ্যার থেকে ভেঙে সংখ্যা বের করতে হবে, ঠিক আছে। 24কে ভাঙো, মৌলিক সংখ্যা অনুযায়ী ভাঙো। 24কে ভাঙলে আমার হবে 2 ইন্টু 12, 12কে যদি আবার ভাঙি তাহলে আমার হবে 3 ইন্টু 4, এখানে 2 এখানে 3 এখানে 4কেও আবার ভাঙা যায়, 2 গুণ 2, আচ্ছা আমি রেখে দিলাম। 48কে ভাঙো, 2 ইন্টু 24, 24কে যদি ভাঙি আমার কত হয়, এখানে দেখো 24কে ভাঙলে হবে 2 গুণ, এখানে করে দেখো 2 গুণ 3 গুণ 4, এই একটা আর 32কে ভাঙলে হবে 2 16 দুগুণে 32 আর হলো 4 গুণ 4। এখানে তাহলে টোটাল সংখ্যাটা কত আসলো 24-এর, 24কে আমি যদি ভাঙি তাহলে আমার আসবে 3 গুণ 4 গুণ 2। ওই যে 5-এ তোমরা করেছিলে যে মানে সে 5-এ বা 4-এ কি তোমার গাছ বানানো, মানে মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করে গাছ বানানো 24, তারপরে 48কে ভাঙলে পেলাম আমি 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 4, আর হলো তোমার 32কে ভাঙলে পেলাম 2 গুণ 4 গুণ 4। এখানে কমন কত দেখো, প্রত্যেকটার ভিতরে প্রথমটা আর প্রথম এই সংখ্যাটা দেখো 1 আর 2 আর 3, তার মানে এখানে 2 2 মিল আছে, তাহলে এখানে এই সংখ্যার মধ্যে কি সংখ্যাটা মিল আছে, কত সংখ্যা মিল আছে, 4 4 মিল আছে। তাহলে যদি আমি 6 করি বাকি রইল কত, 3 দুগুণে 6, 6 গুণ 4 একটা পসিবিলিটি রাখলাম আমি। এখানে 4 হলো আমার কত দ্বিতীয় সংখ্যা, বাকি রইল কত দ্বিতীয়টাতে কত
সেকেন্ড আর থার্ডটা কত হবে? তাহলে 4 যদি ধরি, 3 2 6 6 2 12, তাহলে আমি 4 নিলাম, আর 4 12 48, 12 হলো। তাহলে থার্ড নাম্বারটা 12। আর এটাতে আছে কত? থার্ড আর ফার্স্ট আমার কত নিয়েছিলাম? ফার্স্ট এখনো আসেনি, এবার আসবে। 2 2 4 6 4 4 16, এইভাবে এটা আরও ভাঙতে হবে। তাহলে এইখানে দেখো আরও মিল যদি নেই আমি, তাহলে 4 নিলে হবে না, 3 3 6 6 2 12, আচ্ছা 4 নিলে হবে না, 3 আর মিল আছে কোথায়? 4 2 8, 4 2 8, 8-এ মিল আছে, 8 আর 3, হ্যাঁ 8 করে নিতে পারি। এখানে একটা পসিবিলিটি আছে 8 আর 3, 8 আর 3, 3 8 24। এখানে যদি আমি ধরো তোমার সেকেন্ড, এখানে সেকেন্ড সংখ্যাটা যদি মেলাই 8, তাহলে বাকি থাকবে কত? 3 2 6, 6 8 48 হলো। এই একটা পসিবিলিটি, এই একটা পসিবিলিটি, এই একটা পসিবিলিটি, মানে সম্ভাব্য, এই একটা সম্ভাব্য। তাহলে এখানে 3 গুণ 8, 4 গুণ 6, আর এখানে 8 হলো। তাহলে আমার থার্ড সংখ্যাটা কত নিচ্ছি? সেকেন্ডটা আমার 8 হচ্ছে, থার্ডটা 4 2 8, আর বাকি রয়েছে 4। তাহলে এখানে ফার্স্ট যদি 3 হয়, 3 আসছে না, ফার্স্টে এখানেও যা হতে হবে আর এখানে তাই হতে হবে। তাহলে এখানে আমি যদি 4 ধরাটাই আমার সব থেকে ভালো হবে, 6। তাহলে ফার্স্ট সংখ্যাটা যদি 4 হয় তাহলে হবে, থার্ড সংখ্যাটা 8 হচ্ছে, থার্ড সংখ্যাটা 8 হচ্ছে, আর ফার্স্ট সংখ্যাটা আমার কত হচ্ছে? 3 হচ্ছে। 3 নিলে হবে। দেখো এইটাতেও আসছে না, 4 6 24টাই নিই আমি। তাহলে 24কে আমি যদি ভাঙি 4 × 6, আর 48কে ভাঙি, এখানে একটা মিল হতে হবে, 6 6টা 48, তাহলে 6 8 48 ভাঙলাম, আর হলো তোমার 32। 32কে যদি ভাঙি 4 4 8 32। দেখো এখানে বলেছে প্রথম আর দ্বিতীয়টা মিলে হবে 4, তাহলে প্রথমটা যদি আমার 4 হয়, দ্বিতীয়টা হবে 6, তাহলে এটা ফার্স্ট আর এটা সেকেন্ড। এটাতে দেখো সেকেন্ড আর থার্ড, দ্বিতীয় নাম্বারটা যদি 6 ধরি, তাহলে এখানে 6 মিল পাচ্ছি, তার মানে এটা আমার হতে পারে। দ্বিতীয়টা হবে, এটা সেকেন্ড, আর 3 নাম্বারটা হবে 8। এবার দেখো প্রথমটা আর 3 নাম্বারটা দেখা যাচ্ছে না, এক সেকেন্ড আবার বলছি। 24কে যদি ভাঙি 4 গুণ 6, 48কে যদি ভাঙি 6 গুণ 8, 32কে যদি ভাঙি 4 গুণ 8, তাহলে দেখো প্রথমটা আর দ্বিতীয়টা মিলে হবে 24, প্রথমটা আর দ্বিতীয়টা, তার মানে প্রথমটা যদি 4 ধরি, দ্বিতীয়টা 6 হচ্ছে। এবার দ্বিতীয়টা আর তৃতীয়টা, তার মানে দ্বিতীয়টা যদি 6 ধরি, তাহলে এখানে 6 তো আসছেই, তাহলে 6 8 48, তাহলে মিলছে। দ্বিতীয়টা 6 যদি হয়, এখানে 6 বেরিয়েছে, এখানে 6 মিল আছে, দেখো এটা সমান, দ্বিতীয় এটাও দ্বিতীয়, তার মানে মিল থাকবে। আর 3 নাম্বারটা তাহলে 8 হচ্ছে। এবার 8 মেলাতে গেলে পরেরটাতেও নিশ্চয়ই, এটাতে প্রথম আর তৃতীয় 8 হতে হবে, তাহলে প্রথম কত 4 ধরেছি, আর তৃতীয়টা কত 8 হলে 4 টা 32 মিলে যাচ্ছে। তার মানে আমার কত কি বলেছে? প্রদত্ত সংখ্যাগুলি সংখ্যা 3টে কী কী? তাহলে প্রথম সংখ্যা 4, সেকেন্ড সংখ্যা 6, আর থার্ড সংখ্যা হলো 8। এইভাবে করতে হবে, মৌলিক সংখ্যা ভেঙে ভেঙে করতে হবে, তাহলে অঙ্কটা হবে, ঠিক আছে? না হলে অনেক জটিল হয়ে যাবে। নেক্সট অঙ্কগুলো দেখো। নেক্সট অঙ্কটা দেখো, সরল করতে বলেছে। সরলটা কি তোমরা করে নিতে পারবে? প্রথমে ওই দাগ দেওয়া যেটা আছে সেটার আগে কাজ করবে, লসাগু করে করবে, ঠিক আছে? তারপরে যদি না হয় তাহলে আমাকে এখানে কমেন্টস করবে, আমি করে দেবো। দ্বিতীয় তারপরের অঙ্কটাও দেখো করতে পারবে তোমরা। এটা মোট, মানে কোনো পরিবারের মোট খরচ এত টাকা, খাওয়ার জন্য ব্যয় হয়েছে, অন্য খরচ এত টাকা হয়েছে। তার যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ কত বাড়ানো হবে? তাহলে এত টাকার থেকে, এটা একদম বইয়ের অঙ্ক ডাইরেক্ট তুলে দিয়েছে। যদি খাওয়ার খরচ তোমার 10% বাড়ানো হয়,
এটার থেকে 10% বাড়াবে, মানে খাওয়ার খরচ কত, খাওয়ার জন্য 4,750 টাকা 10% বাড়াবে যত হবে, এবং অন্য খরচ মানে 5,900 টাকা ওইটার থেকে 16% কমাবে। 16% কমালে কত হবে, 5,900 গুণ 85/84 দিয়ে যেটা করবা, করার পরে আগে যোগ করবা, আগের মানে 4,750 আর 5,900 টাকা যোগ করে যেটা হবে, আর এখনকার 10% বাড়িয়ে আর 16% কমানোর পরে যেটা হবে সেটা যোগ করে দেখবা, তাহলে কোনটা বেশি হবে, যদি বেশি হয় তাহলে খরচ বাড়বে, আর যদি কম হয় তাহলে কমবে। ঠিক আছে, এটা করতে পারবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো, যেটা 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য। এইটাকে আগে লসাগু করবে, লসাগু করে সেটা দেখবে যে পূর্ণবর্গ সংখ্যা আছে কিনা। আচ্ছা, আমি অঙ্কটা করে দিচ্ছি, তোমাদের পক্ষে কষ্ট হতে পারে। 8, 15, 20 আর 25 এদের লসাগু করো আগে, 5 দিয়ে দাও, 3 5 15, 4 5 20, 5 5 25, 4 দিয়ে দাও, 4 দুগুণে 8, 3 2 5 হলো। আচ্ছা, তাহলে লসাগু করো, 4 5 গুণ 4 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5। দেখো আগে গুণ করবো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 10কে 100, 3 4 12, 12 12 100, 1200 কি পূর্ণবর্গ সংখ্যা? না। তার মানে এখানে দেখো কি কি গুণ করতে হবে, দুটো 5 আছে হলো, দুটো 2 আছে, 4 আছে, তার মানে এর সাথে যদি আমি একটা 3 গুণ করি, 3 12 3600, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হলো। পূর্ণবর্গ সংখ্যা করলাম, দেখো দুটো 5, দুটো 4, 4-এর মধ্যে কি দুটো 2, দুটো 2-এর মধ্যে একটা 2, আর 3 একটা সিঙ্গেল 3 আছে, তার জন্য আরেকটা 3 যদি আমি এর সাথে নিয়ে আসি, তাহলে এইটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার পূর্ণবর্গ সংখ্যাটা 3 অঙ্কের, 4 অঙ্কের হয়েছে। এবার আমার কি চেয়েছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম আর বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম মানে 5 অঙ্কের, এবার এটাকে গুণ করতে হবে, 3600কে গুণ করতে হবে, গুণ করে দেখতে হবে 5 অঙ্কের সংখ্যা কততে হচ্ছে। আচ্ছা, আমি যদি একে 5 দিয়ে গুণ করি, 5 0 0 5 0 0 5 36 নামে 0, হাতে রয়েছে 3, 3 5 15, 16 17 18 19 20, একক দশক শতক হাজার অযুত 20,000। তাহলে আমার কি বেশি হয়ে গেল? আচ্ছা, আমি কমিয়ে দেখি, 4 দিয়ে গুণ করে দেখি, 3600 4 দিয়ে গুণ করে দেখি, 4 6 24 নামে 4, 4 3 4 12 13 14 0 0, বেশি হয়ে গেল। এবার দেখো আমি যদি এটাকে 3600কে তোমার 3 দিয়ে যদি গুণ করি, এত বেশি হচ্ছে কেন? 4 6 24 নামে 4, 3 4 12 13 14, দুটো 0 0 0, 3 0 0 3 0 0, 3 6 18 নামে 8, আর 3 3 9, আর 1 10, 1800, আর 3600 দ্বিগুণে, তাহলে দেখো এইটার থেকে ছোট যদি বানাই, মানে 2 দিয়ে গুণ করে, তাহলে 7200 2 করে, তাহলে এইটা হবে সব থেকে 108 0 0, এইটা হবে সব থেকে তোমার ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, যেটা ভিতরে এই সংখ্যাটা আছে। তাহলে দেখো 108 1800 কি পূর্ণবর্গ সংখ্যা? 3600 গুণ 3600, না এটা হবে না। এইভাবে যেই সংখ্যাটাই গুণ করব সেটা ডবল গুণ করতে হবে, ঠিক আছে? যেমন ধরো যদি আমি 3600কে 3600-এর মধ্যে, তো এই 3600 সংখ্যাটা তো পূর্ণবর্গ সংখ্যা, মানে 6 60 গুণ 60, এটা করলাম। এর সাথে যদি আমি যে কোনো পূর্ণবর্গ সংখ্যা বানাতে যাই একে, তাহলে এর সাথে যে কোনো ডবল গুণ করতে হবে। তাহলে যদি আমি 2 দিই, তাহলে শুধু 2 দিলে হবে না, 2 গুণ 2 দুটো 2 দিতে হবে, তাহলেই তো পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে 4 দিয়ে গুণ করতে হবে। তা মানে 4 দিয়ে গুণ করলে দেখো মানে
14,400, তাহলে 144, 12 12 140, তাহলে এইটা হবে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। এবার এরপরে রয়েছে কিন্তু বৃহত্তম। বৃহত্তম করতে গেলে এবার আবার সেমভাবে গুণ করে যেতে হবে, দেখতে হবে 5 অঙ্কের সব থেকে বড় সংখ্যা। যেমন ধরো আমি করলাম 3, তাহলে 3 করলে হবে না, 4 করলাম, 5 যদি আমি 4 করি তাহলে 4 গুণ 4 16 করতে হবে। তাহলে 3 যদি করি আমি, তাহলে 3 গুণ 3600, শুধু 3 করলে হবে না, 3 গুণ 3 করতে হবে, তারপরে 9 করতে হবে। তাহলে এটাকে 9 দিয়ে গুণ করো, 9 0 0 9 0 0, 6 নং 54 নামে 4, হাতে রইল 5, 3 নং 27, 3 নং 27, 28 29 30 31 32, 1 2 3 4 5, 32 হলো। এবার দেখো 4 দিয়ে দিতে গেলে 16 দিয়ে গুণ করতে হবে। 16 দিয়ে গুণ করলে ও অনেক বেশি হয়ে যাবে। 16 দিয়ে গুণ করে দেখো তো আমি 3 দিয়ে করলাম, মানে 3 3 9। এবার যদি আমি 4 দিয়ে করি, তাহলে শুধু 4 দিয়ে করলে হবে না, তো 4 গুণ 4 দিয়ে করতে হবে, 4 4 16, তাহলে 16 দিয়ে গুণ করে দেখো, দুটো শূন্য আগে রয়েছে, 6 6 36 নামে 6, হাতে রইল 3, 3 6 18 19 20 21, 6 1 কে 6, 3 1 কে 3, 6 6 7 3 4 5 0 0 2 3 4 5। দেখো 16 দিয়ে যদি গুণ করি, মানে 16 দিয়ে গুণ করলে আমার 57,600 হচ্ছে, 1 2 3 4 5। এরপর থেকেও বড়, দেখো যদি আমি 25 মানে 5 3600 গুণ 5 গুণ 5, না দুটো করে গুণ করতে হবে, 5 গুণ 5 দিয়ে করি, মানে 25 দিয়ে করি, তাহলে হবে আমার 90,000। এরপরে যদি করি আমি 6 6 36 দিয়ে গুণ করতে হবে, তার মানে অনেক বেশি হয়ে যাবে, তার মানে সব থেকে বেশি 90, মানে এটা ধরো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা হবে বৃহত্তম। তাহলে ক্ষুদ্রতম কত? 14,400, এটা হবে ক্ষুদ্রতম, আর তোমার এত হবে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। বোঝা গেল? এবার দেখো পরেরটা কি বলেছে, এক ধরনের গহনায় সোনা ও রূপার অনুপাত 4:7, এরকম গহনায় এত মিলিগ্রাম রূপের সঙ্গে কত গ্রাম সোনা মিশানো আছে। আচ্ছা, এই দুটো অনুপাত করবে, অনুপাতের যোগফল করবে, 7 আর 4 11 হবে, 11 করে 7 আর 10 10 5, 7 আর 4 11, 11 করে 4 করবে, কাটাকাটি করবে, কাটাকাটি করার পরে 4 এর 11 আর 7 এর 11 করে দেখবো কোনটা কত আছে, ব্যাস বেরিয়ে যাবে সহজে। এটা সোজা, এটা আমি করে দিচ্ছি না। ফণী দাদা 11 ঘন্টা 36 মিনিটে একই রকম 4টি মূর্তি তৈরি করতে পারে। যদি একটি মূর্তি তৈরি করেন তবে ফণী দাদার কত সময় লাগবে? এইটুকু 11 ঘন্টা 36 মিনিটে 4টি মূর্তি বানায়, একটা মূর্তি বানাতে কত লাগবে? তাহলে এত ভাগ এত দিয়ে ভাগ করার সময় কি করবা, ওই ঘন্টাটাকে মিনিট করে নেবা, মানে কত করবে 11 ঘন্টা গুণ 11 গুণ 60, 60 মিনিট করে মিনিট, মানে 11 গুণ 60 করে ওটাকে মিনিট করে নেবা, দিয়ে তার সাথে 36 মিনিট যোগ করে 4 দিয়ে ভাগ করে দেবা, ইজিলি বেরিয়ে যাবে। আর কোন ত্রিভুজ এগুলো আগেও দেখানো হয়েছে, এখন আর দেখানোর নতুন কিছু বাকি নেই। সো এখানেই আমি ভিডিওটা শেষ করছি, এমনিতে 1 ঘন্টার উপরে ক্লাসটা হয়ে গেছে। সো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। এই স্কুলটা একটু টাফ, ঠিক আছে? তো আর সবগুলো অঙ্ক তো বইয়ের থেকে তুলে দিয়েছে, আশা করি তোমরা এগুলো তো পারবে, আমার করে দিতে হবে না। আর বাকিগুলো তোমরা করে নিও। স্কেল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকবে, একটি সরলরেখার বহিস্থ বিন্দু থেকে ওই সরলরেখার উপর লম্ব অঙ্কন করো। আচ্ছা, যে কোনো একটা সরলরেখা আনবে, ধরো এখানে বহিস্থ বিন্দু, এখান থেকে সোজাসুজি স্কুল ধরে লম্ব মানে 90 ডিগ্রি কোণ ধরে একটা 90 ডিগ্রি এঁকে দেবা, তাহলেই হয়ে যাবে, আর কিছু না। আর একটি ত্রিভুজ আঁকো, 3টি বাহুকে সমদ্বিখণ্ডিত করো এবং সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা দেখাও। একটি ত্রিভুজ আঁকবে এরকম, দিয়ে ত্রিভুজে কি বলবা, আঁকবে 3টি বাহুকে সমদ্বিখণ্ডক করবে, মানে এইখান থেকে একটা বাহুকে ছোবা, এখান থেকে একটা বাহুকে ছোবা, এখান থেকে একটা বের করবা, দেখবা একই বিন্দুতে 3টে বিন্দু দেখবা একই বিন্দুতে টাচ করবে, ঠিক আছে? তো একই বিন্দুতে টাচ করবে, এটা সমবিন্দু কিনা তাই দেখাতে বলেছে। অবশ্যই এটা সমবিন্দু, এটা বইতে আছে, বইয়ের প্রমাণটা ডাইরেক্ট এখানে লিখে দিবা,
তাহলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্টস করবে। অবশ্যই কমেন্টসে তোমরা আমার জানাবে আর কী কী তোমাদের দরকার, বইয়ের থেকে কোন টপিকটার ওপরে ভিডিও বানাতে হবে, সে শুধুমাত্র অঙ্ক নয়, যে কোনো বিষয়ের ওপরে 6-এর। তো যে কোনো বিষয়ের ওপরে ভিডিও লাগলে সেটা আমাকে কমেন্টস করে জানাবে, নাহলে আমি বুঝবো কী করে। যেমন ধরো এটা একজন কমেন্টস করেছিল যে 7 নম্বর স্কুলের অঙ্কটা দিতে হবে, তাই আমি সেটা অনুযায়ী ভিডিওটা বানালাম। সো চলো, টাটা।